আচ্ছা, তো এই কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটার মধ্যে মেইনলি আগে যখন কোশ্চেন করা হইতো তখন তো বল চ্যাপ্টারটা এটার সাথে মিক্স করে আসতো, মানে 3 আর 4 একসাথে মিক্স হয়ে আসতো। সো এখন ওই তারপর গতি ওই চ্যাপ্টার গুলো ওইখানে মিক্স করে দিত। সো এবার যেহেতু আলাদা এটা, সো এখান থেকে আলাদা কোশ্চেন আসবে। আবার যদি দুইটা কোশ্চেন করে তাহলে ম্যাক্স করেও আসতে পারে, আবার মিক্স করেও দিতে পারে, যে দুই দুই সেটই ওরকম মিক্স করে দিলে এরকম হইতে পারে। তো আমরা এইটার ফার্স্টে টপিক গুলো একটু মনে করি কি কি ছিল। প্রথমে ছিল হচ্ছে আমাদের যে কাজ, এই কাজ ব্যাপারটা আমরা মেজার করতাম কিভাবে। কাজ বলতে বল ইন্টু সরণ, ওটা ছিল সহজ হিসাব, যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, নর্মালি এফ এস এভাবে। আচ্ছা, এমনি আমি ডট ডট দিচ্ছি না, এফ এস লিখতেছি। এটা নর্মালি আমরা বলতাম বল আর সরণ, কিন্তু এই কথাটা আহ, স- বিভিন্ন কেসে বিভিন্ন রকম হইতো। মানে এক্সাক্ট কথাটা বললে অ্যাকচুয়ালি কাজ একটা স্কেলার রাশি, আবার বল আর সরণ দুইটাই ভেক্টর রাশি। সো এইটা দুইটা ভেক্টর রাশির গুণনে কখনো একটা স্কেলার রাশি আসতে পারে, কখনো একটা ভেক্টর রাশি আসতে পারে। সো এগুলা আপাতত আমাদের যেহেতু আমরা ভেক্টর রাশির গুণ পড়ি নাই বা ইন্টারে গিয়ে পড়বো, সো আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। শুধু এটুকু জানি যে আমরা এই বল ইন্টু সরণ এই কথাটাকে এভাবে না বলে আমরা এটাকে এভাবে বলছিলাম যে কাজ হবে অ্যাকচুয়ালি, কাজের সংজ্ঞাটা এক্স্যাক্টলি যদি দিতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, এই কথাটা বলতে হবে। না, এতক্ষণ শোনা যায়নি, এখন আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সংজ্ঞাটা দিলে কোথায় ভুল হবে, কেন ভুল হবে, একটু পরে আস্তে আস্তে ক্লিয়ার করে দিব। তো আগে এইটুকু বলে নেই যে তাহলে আমাদের কাজের সংজ্ঞাটা এক্স্যাক্টলি যদি বলতে চাই বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, এটা না বললে কোথায় ঝামেলা হবে সেটা একটু বলতেছি। যে আমরা একটা ভেক্টর রাশি, আগে আসি উপাংশ ব্যাপারটা কি। একটা ভেক্টর রাশির দিক থাকে, এটা আমরা জানি। সো ধর কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে দেখাই, যেহেতু তোরা অলরেডি পড়ে ফেলছিস, আই মিন আমাদের আহ, এই ম্যাথে, হায়ার ম্যাথে যে ভেক্টর চ্যাপ্টার আছে ওখানে যেহেতু পড়ছিস, তো ভেক্টর রাশিকে আমরা এরকম এভাবে আঁকি। ওকে, তো ধর আমি 5 নিউটন বল বলবো, তাহলে এই 5 নিউটন বলটাকে এই রেখাটার দৈর্ঘ্য দিয়ে আমরা ওই 5 নিউটন মানটা বুঝাই। আর দিক, ভেক্টর রাশির মানও আছে, দিক আছে, দিকটা হচ্ছে ওই অ্যারো সাইনটা দিয়ে বোঝাচ্ছে ওই দিকে। ধর এটা এরকম মিন করতেছে যে এই 5 নিউটন বলটা এ বি বরাবর ক্রিয়া করতেছে, অথবা আমি এটাকে উত্তর দিক দক্ষিণ দিক এরকম বলে দিতে পারবো, কিছু একটা দিক মেনশন করে দিতে পারবো। সো একটা ভেক্টর রাশি মানও দরকার হয়, দিকও দরকার হয়। সো মান হচ্ছে ওই দৈর্ঘ্যটা দিয়ে বুঝাই, আর অ্যারো সাইনটা দিয়ে ডিরেকশনটা বুঝাই। এখন আহ একটা ভেক্টর এর উপাংশ ভাগ করা, উপাংশ মানে কি, ধর একাধিক ভেক্টর মিলে একটা ভেক্টরের মতো আচরণ করতে পারে। যেমন আমি একটু দেখাচ্ছি, ধর আমি একটা জিনিসের উপরে বল প্রয়োগ করব। ধর এই যে এটা একটা ফুটবল বা যে কোনো একটা বস্তু, কেউ একজন একে এই দিক থেকে ধাক্কা দিল, মানে বল প্রয়োগ করলো এটার উপরে, আর একজন যে কোনো একটা বস্তু, এটা কেউ একজন এই দিক থেকে বল প্রয়োগ করলো, এরকম একটা অবস্থা। আই মিন দুইজনে দুই দিক থেকে এই বস্তুটাকে ধাক্কা দিছে। এখন বস্তুটা কোন দিকে সরবে, বস্তুটাকে ওর দিকে যাবে না এই দিকে যাবে, কোন দিকে যাবে, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। ধর বেশি পেইন নিস না, কারণ এগুলা বুঝে মনেই রাখতে হবে এমন কোনো কথা নাই। লাস্ট জিনিসটা কেন আমরা ওই বলের দিকে সরণের উপাংশ এই কথাটা বলতেছি ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো ধর দুইজনে দুই দিকে বল প্রয়োগ করছে, সে তো যে কোনো একটা ডিরেকশনে যাবে। এখন এখন সে কোন দিকে যাবে এটা বের করার জন্য নিয়মটা এরকম, এই যে তার মানে আমি এটাকে এইভাবে আঁকতেছি, তার মানে বস্তুটার উপরে এইদিকে একটা বল ক্রিয়া করতেছে আর এইদিকে একটা বল ক্রিয়া করতেছে, দুইটা বল। সে কোন দিকে যাবে আমরা এতদিন এরকম পড়ে আসছি। আমরা এগুলা হইলে আমরা সহজে বুঝতে পারতাম, যেমন হচ্ছে একই বস্তুর উপরে দুইটা বল এই দিকে একই দিকে ক্রিয়া করতেছে তখন বস্তুর সামনের দিকেই যাইতো। আবার যদি এরকম হইতো, এরকম বিপরীত দিকে ক্রিয়া করতে, একটা বড় বল আর একটা ছোট বল, তাহলে ও বড় বলের দিকে যাইতো, এভাবে আমরা বুঝতে পারতাম। কিন্তু যদি এরকম এলো পাথারি দিক হয় তখন কোন দিকে যাবে সেটা বোঝার জন্য নিয়মটা হচ্ছে এরকম করে বের করা যায়। এই যে যে দুইটা বল, এই দুইটা বলকে আমরা যদি সামান্তরিকের দুইটা বাহু হিসেবে চিন্তা করি, বাহু হিসেবে চিন্তা করলে এই যে একটা সামান্তরিক এঁকে ফেললাম ওই
দুইটা ভেক্টর দিয়ে। তারপরে কি করব, এইখানে এই সামান্তরিকের যদি কর্ণ আঁকি, এটা হচ্ছে সেই কর্ণটা, তাইলে এই বস্তুটা ওই কর্ণ বরাবর চলে যাবে। তার মানে এই জিনিসটা ওই বলের দুইটা বল মিলে সে আসলে এই দিকে চলে যাবে, সে এইদিকেও যাবে না এইদিকেও যাবে না, মানে বাস্তবে এই ব্যাপারটা ঘটবে। এটা এভাবে বের করা যায়। তোর কিন্তু এটা মনে রাখা লাগবে না, জাস্ট খালি বুঝার জন্য বলতেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখ, এই বস্তুটার উপরে বা এই বস্তুটার উপরে কেউ একজন মানে দুইজন মানুষ দুই দিক থেকে বল দিছে, তখন সে যেদিকে যাচ্ছে মানে এইটা, আমি এই দুইটাকে বাদ দিয়ে যদি বস্তুটার উপরে শুধু এই বরাবরই একটা বল দিতাম, তাহলে বস্তুটা ওইদিকে যাইতো। তার মানে শুধু কেউ একজন এই বরাবর ধাক্কা দিলে যে ইফেক্টটা পাওয়া যায় বা বস্তুটা যেদিকে সরে, ওই দুইজন মিলে এইদিকে একজন ওইদিকে একজন বল দিলেও বস্তুটা ওইদিকেই সরে। তার মানে একাধিক ভেক্টর রাশিকে একটা ভেক্টর রাশিতে রূপান্তর করে ফেলতে পারতেছি। তার মানে এই দুইটা ভেক্টর মিলে এই ভেক্টরটার কাজ করতেছে। সো একটা ভেক্টরের যদি এরকম দুইটা অংশ থাকে যে দুইটা মিলে তাকে আবার আমরা পাইতে পারি, ওই ভেক্টরটার ওই দুইটা অংশকে আমরা উপাংশ বলি। তার মানে উপাংশ সহজ কথায় একটা ভেক্টর ভাগ করে যদি আরো ভেক্টর পাওয়া যায়, তার মানে এই ভেক্টরটার মধ্যে এই ভেক্টর আর এই ভেক্টর মিলে এটা হয়েছে। ওকে, সবাইকে আমার এইটুক ব্যাপার বুঝছিস? মনে রাখা লাগবে না কিন্তু, খালি কেন আমরা ওই যে স্মরণের উপাংশ কথাটা বলবো সেটা বোঝানোর জন্য এটুকু বললাম। আর পেইন নিস না বেশি। এখন কথা হচ্ছে, তার মানে আমি যেহেতু দুইটা ভেক্টর মিলে একটা আনতে পারছি, তার মানে একটা ভেক্টরকেও চাইলে আমি দুই তিনটা ভাগে ভাগ করতে পারবো। তার মানে কেউ এখন আমাকে একজন বলল যে এইরকম এই বলটা, আমি এরকম একটা বল চাই যেটা এইদিকে কাজ করতেছে, এই বলটাকে তুমি এভাবে একজনে না দিয়ে দুইজন মিলে ওই বলটাকে এনে দাও, মানে দুইজন এমন ভাবে বল প্রয়োগ করো যাতে বস্তুটা ওই দিকেই সরে যায়। এটা আমাকে বানাইতে বললো, তাইলে আমি উল্টা কাজ করব। আগের বার যেমন দুইটা ভেক্টর নিয়ে সামান্তরিক বানাইছিলাম, এখন তারপরে কর্ণ আঁকছিলাম, এবার এটাকে কর্ণ ধরে আমি সামান্তরিক আঁকবো। দেখ এই যে কর্ণ, ওটাকে কর্ণ ধরে নিছি, তারপরে আমার ইচ্ছা মতো আমি একটা সামান্তরিক আঁকি। এই নিচে একটা বাহু দিলাম, এর উপরে একটা বাহু দিয়ে তারপরে এই যে সামান্তরিক কমপ্লিট করলাম। কমপ্লিট করে তার মানে কেউ একজন যদি এই বরাবর এইটুকু বল দেয়, ধর এটার মান 2 নিউটন বা কোনো একটা মানের, আর কেউ একজন এইদিকে আর একটা বল দিলে, এটা অবশ্যই এটার চেয়ে বড়, তাইলে বস্তুটা ওইদিকে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছিস? একটা বস্তুকে ওইদিকে সরাইতে চাচ্ছে একজন, সেই একজনের কাজটা দুইজন বল প্রয়োগ করে করতে পারবে, তখন একজনের এই বরাবর এতটুকু মানের বল দেওয়া লাগবে, আরেকজনের তার চেয়ে বড় মানের একটা বল ওইদিকে দেওয়া লাগবে। এটুকু বুঝছিস? সবাই একটু রেসপন্স করিস। নিসা, কি বুঝছিস? সবাই বুঝছিস? সবাই ঘুমে নাকি রে? আচ্ছা, তাইলে এখন, আচ্ছা এখন একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা কোথায়? দেখ এক একজন কিন্তু এক এক রকম সামান্তরিক আঁকতে পারে। কেউ বললো যে হ্যাঁ এই রকম, কেউ একজন এইদিকে এতটুকু মানের বল দেবে, এই দৈর্ঘ্য দিয়ে আমি মান বুঝাচ্ছি, মানটা কত আমি জানি না, কিন্তু এটা বোঝা যাচ্ছে এই মানটা ছোট এটা বড়। এখন কেউ বললো না, আমি এই কাজ করেও তো করতে পারি, আমি এই বাহুটাকে আরো বড় নেই। এই যে এই মানের বল দিলেও তো এই একই আসতেছে। তার মানে সামান্তরিক বানাইতে গিয়ে আমরা এক একজনে এক এক, মানে বিভিন্ন দৈর্ঘ্যের দুইটা বল নিয়েও কিন্তু বানাইতে পারতেছি। কারোটা একটু বড় হচ্ছে ছোট হচ্ছে, মানে ওইটাকে কর্ণ ধরে রেখে আমরা যে কোনো টাইপের সামান্তরিক বানাইতে পারতেছি। তার মানে এক একজন এক এক কথা বলবে, তো সবার কথা যাতে একই রকম হয়, এই জন্য একটা জিনিস নির্দিষ্ট করে দিলাম, সেটা হচ্ছে আমরা যে দুইটা বল দিয়ে এই বলটাকে নিয়ে আসবো, সেই দুইটা বল একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এই কথা যদি আমি নির্দিষ্ট করে দিই, তখন কিন্তু সবাই যে সে দৈর্ঘ্য নিতে পারবে না, সবার কি কাজ করা লাগবে, এটার সাথে এটাকে 90 ডিগ্রি কোণে দেওয়া লাগবে। মানে হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্র হবে, এবং সামান্তরিক আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিক, এবং সবার তখন এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান আসবে। আমরা যখন এটা নির্দিষ্ট করে দিব যে এখন আহ, আর সবাই যে কোনো ডিরেকশনে বল নিতে পারবে না, যে দুইটা ভাগে সে ভাগ করবে সেই দুইটা ভাগ একটা আর একটার সাথে লম্ব হইতে হবে। তো তখন এই উপাংশ গুলাকে বলবো আমরা লম্ব উপাংশ।
এই উপাংশগুলোকে বলবো লম্ব উপাংশ। ধর এটা এফ বল যদি হয়, এই এফ বলকে আমি দুইটা বল দিয়ে আনতে পারি। একটা হচ্ছে এফ এক্স, এটাকে এফ এক্স দিয়ে লিখলাম এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে এফ ওয়াই, এবং এরা একটা আরেকটার উপরে লম্ব। এগুলাকে বলা হয় লম্ব উপাংশ। যেটা ভূমি বরাবর সেটাকে বলি অনুভূমিক উপাংশ, যেটা লম্ব বরাবর সেটাকে বলি উলম্ব উপাংশ। তাইলে তার মানে প্রত্যেকটা ভেক্টর রাশির এরকম দুইটা ভাগে ভাগ করা সম্ভব, সব ভেক্টর রাশিকেই। তাইলে আমি যখন এখানে বল আর সরণ এটা গুণ দিতে যাচ্ছি, বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, বলেরও দিক আছে সরণেরও দিক আছে। তাইলে এখন যেহেতু আমি এইরকম কাজ করলাম, ধর একটা বস্তুকে ঠেললাম, এই বস্তুটাকে আমি এই বরাবর ঠেলবো, এফ বল দিলাম, ওকে। বস্তুটা সরে ওই বরাবরই সরলো, ওই দিকে সরে আসলো, ওই দিকে সরে এখানে আসলো, এস দূরত্ব অতিক্রম করলো, এইটুকু হচ্ছে এস। তো এস তার ডিরেকশনটা, এস এর ডিরেকশনটা ওই বরাবর, হ্যাঁ, শেষ দূরত্ব সরে আসলো। তাহলে এসও কিন্তু ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। তাহলে এখন কথা হচ্ছে, আমি যদি এই ক্ষেত্রে বল আর সরণ নেই, এই যে এটা একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, তাহলে বললাম বল আর সরণের গুণফল হচ্ছে কাজ, মানা গেল। মানে এখানে যেহেতু পুরা বলটা আর সরণের ডিরেকশন একই দিকে, কিন্তু কখনো এটা নাও হইতে পারে, যেমন তখন আমরা কি করব? ধর একটা হেলানো তল, আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করবো, এরকম একটা গোলাকার বস্তুকে ঠেলে উপরে উঠাবো, আমি এই দিক থেকে বল দিচ্ছি, আমার বলের ডিরেকশন এই দিকে। আমি যখন এটাকে ঠেলবো, এটা কিন্তু ওই সোজা যাবে না, যেহেতু হেলানো তল উপরের দিকে উঠে যাবে, সে উপরের দিকে উঠবে, তার এস এর ডিরেকশন হবে ওই দিকে। এইবার কাহিনী হয়ে গেছে। এবার কাহিনীটা কি হয়েছে, আগের বার বল আর সরণের দিক মিলে গেছিল, আমি বল আর সরণের দুইটারই ডিরেকশন এক গুণ করছি, কিন্তু এবার বল যেদিকে সরণ ওই দিকে, দুইটা ডিফারেন্ট ডিরেকশন। এবং আমরা জানি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায়, ওরকম দুইটা উপাংশে। দেখ আমি এই সরণটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারবো, সরণ তো এইদিকে ধরলাম, এই যে এত দূরত্ব, এই সরণটাকে এইটাকে আমি এই যে এইটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তাইলে এখন এই সরণটাকে আমি দুইটা উপাংশে ভাগ করতে পারবো। নিয়ম কি ছিল, ওই যে সামান্তরিক আঁকবো এরকম, সো এই একটা এরকম দুইটা উপাংশ পাবো। একটাকে আমি এস এক্স দিচ্ছি, মানে এক্স অক্ষ বরাবর, আর একটা এস ওয়াই দিচ্ছি। এখন দেখ, আমার এই ভেক্টরটার দুইটা উপাংশ আছে, একটা কি করতেছে, একটা আমার এই বস্তুটাকে সরাই দিচ্ছে এই উপরের দিকে উঠানোর ক্ষেত্রে, একটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, আর একটা হচ্ছে ভূমি বরাবর কাজ করতেছে। আর এই ক্ষেত্রে বলের ডিরেকশনের সাথে মিলে গেছে এইটা, এইটা। তাইলে আমরা এখন সব সময় যে আমার ভেক্টরের দিক মিলে যাবে, এটা দুইটা মিলে যাবে সরণের দিক, সেটা নাও হইতে পারে। এটা আমরা বাস্তবেই দেখলাম এখন, যে আমি যেদিকে বল দিচ্ছি বস্তুটা ওই দিকে সরবে এরকম নাও হইতে পারে, সে উল্টা দিকেও সরতে পারে। যেমন আমরা যখন একটা বস্তুকে উপরে তুলি, তখন এর উপরে যে বল দিচ্ছি আমি, আমার বলটা, আমি যে বল দিচ্ছি, এই ক্ষেত্রে আমার দ্বারা যদি কৃত কাজ চিন্তা করি, আমার বল হচ্ছে উপরের দিকে আর বস্তুর সরণ উপরের দিকে, ওকে। এটা আমার জন্য, আমার বলের জন্য। এখানে কিন্তু অভিকর্ষ বল দিচ্ছে, মানে পৃথিবী তাকে টানতেছে, পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে, কিন্তু বস্তু যাচ্ছে উপরের দিকে। সো এই ক্ষেত্রে আমার জন্য কাজ হিসাব করলে একরকম হবে, ওই পৃথিবীর জন্য কাজ হিসাব করলে আরেক রকম হবে। সো এইটুকু আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা যদি সংজ্ঞাটা এইটা বলি যে বল আর সরণের গুণফল, তাহলে ভুল হবে। কারণ ডিরেকশন এখানে একটা জরুরি। আমি কোন সরণটুকু নিব, আমি কি এইটাকে নিব, এই এই সরণটুকু নিব না এইটাকে নিব, এটা আমার বলে দেওয়া দরকার। কারণ ভেক্টর রাশি দিকের ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো এখন আমাদের এই ব্যাপারটা নেওয়া লাগবে। তাহলে আমরা কোনটা নিব, আমরা নিব বলের দিকে যে পোরশনটা আছে, বলের দিকের সাথে সরণের যে অংশটা মিলে গেছে সেই অংশটা নিব। সো আমরা এখন এই অংশটাকে নিব। তাহলে আমাদের সংজ্ঞাটা হওয়া উচিত বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তার মানে আমাদের এই চিত্র অনুযায়ী যদি আমি বলি যে এখানে ডাব্লিউটা কত হয়েছে, আমি এফ এর সাথে গুণ দিব এই এস না, এটাও না, আমি এটা গুণ দিব এস এক্স। তার মানে বোঝা যাচ্ছে এই এস এর মান আর এস এক্স এর মান কিন্তু এক না।
এস ওয়াই এর মানও এক না। তো আমি যদি এস জানি, কিভাবে ওই এক্স অক্ষ বরাবর এস এর অংশটুকু নির্ণয় করতে পারি, সেটারও আমাদের একটা সহজ ওয়ে আছে। তো আমরা সেই সহজ ওয়েটা একটু শিখে নিই। ধর এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমাদের নর্মাল ত্রিকোণমিতি অনুযায়ী, নর্মাল ত্রিকোণমিতি আমরা চাইলে এই যে লিখতে পারি, এটাকে লিখতে পারি, দেখ কস কস থিটা ইকুয়ালস টু ছিল লম্ব বাই, সরি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ। ওকে, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে এই থিটা, দেখ এটা থিটা যদি আমি জানি, তাহলে কস থিটা লিখতে পারি ভূমি, ভূমি হচ্ছে এফ এক্স, আর থিটা হচ্ছে এফ ওয়াই, সরি, থিটা হচ্ছে এফ। ওকে, এই যে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এটা লেখা যায়। তো আমি এটাকে এখন রিপ্লেস করতেছি এই যে এস দিয়ে, ওই যে আমার ওই চিত্রের সাথে মিলাচ্ছি, এটা এস, এটা এস। হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। কোথায় বুঝি নাই? আচ্ছা, থিটা এফ বলি নাই, মানে আর কি কস থিটা এফ, মানে আর কি আমি বুঝছি এই দুইটাকে গুণ করা, গুণ করার কথা বলছি, মানে এফ কস থিটা। তো ওইখানেই কস থিটার সাথে এফ গুণ দিছো, ওটা বলছি। আচ্ছা, আমরা এখন যেটা বলতে যাচ্ছি, তো আমি এটাকে এই যে এস দিয়ে রিপ্লেস করছি, তাহলে ব্যাপারটা এরকম হয়, দেখ আমার তো এই যে এস এক্স এর মান লাগবে, এটা হচ্ছে এস এক্স, এটা হচ্ছে এস, তার মানে আমার এস এক্স, এক্স অক্ষ বরাবর যে এস এর উপাংশ, সেটা আসতেছে এস কস থিটা। তাহলে আমার সূত্রটা এটা লেখা উচিত, আমার সূত্রটা এরকম হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এবং আমার এই সূত্রটাও মানে কাজের সংজ্ঞা হওয়া উচিত ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এই থিটা কখনো জিরো হইতে পারে, জিরো হইলে যে অবস্থা হবে, মানে এই এসটা পুরাই বরাবর হবে। ওকে, তার মানে এই যে এই অবস্থা। আবার কখনো থিটার কোনো মান থাকতে পারে, তার মানে এখন আমার সব ক্ষেত্রে সংজ্ঞা খাটবে। যদি একদম সরাসরি সামনের দিকে সরে যায়, বলের দিকে সরে যায়, তাহলে থিটার মান শূন্য হবে, মানে বল যেদিকে সরানো সেই দিকে, তো বলের সাথে সরণের কোণ শূন্য, তখন আমি এই থিটার জায়গায় শূন্য লিখবো, কস জিরো মানে ওয়ান, তখন হয়ে যাবে এফ এস। আবার যদি এরকম বিভিন্ন কোণ হয় যে বল এদিকে, সরণ এইদিকে, তো তখন যদি কোন থিটা থাকে, তখন আমরা এটা ইউজ করব। তার মানে সংজ্ঞাটা আমরা এফএস দিয়ে বা বল ইনটু সরণ বললে শুধুমাত্র একটা ক্ষেত্রে খাটবে, এই ক্ষেত্রে খাটবে, ওগুলা ক্ষেত্রে খাটবে না। আর আমরা যদি সংজ্ঞাটাকে এভাবে বলি এফ এস কস থিটা, তাহলে সব সময় খাটবে। সো আমরা এটাকেই এখন থেকে ইউজ করব। তাহলে কোনটার পরিচয় কি? এফ হচ্ছে বল, আর এস কস থিটা কি? বলের দিকে সরণের উপাংশ, মানে বল যেদিকে তার দিকে সরণের যে পোরশনটা আছে। সো আমি এতক্ষণ যা যা কথা বলছি সেগুলো সব ভুলে গিয়ে খালি আমাদের এইটুক জানা থাকলেই চলবে, আমাদের সবগুলা ম্যাথের মধ্যে এই ব্যাপারটা মাথায় থাকতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, আমরা আরেকবার একটু জয়েন দিই। ওকে, শোন তাহলে এবার, তার মানে আমরা কাজের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেলাম, যে কাজ আমাদের তার মানে এভাবেই দেখতে হবে, যে সবসময় আমরা বলের সাথে সরণের দিকটাও চিন্তায় আনবো। এখন আমাদের পরের যে ব্যাপারটা, তাহলে কাজ এটার উপর ডিপেন্ড করে, এই কোণের উপর ডিপেন্ড করে তার মানে আমার কাজের ব্যাপারটা আসবে। সো এরকমও হইতে পারে যে আমি ঠিকই মানে ফিজিক্যালি আমি অনেক কাজ করছি, কিন্তু বা আমি ঘাম ঝরাইছি, কিন্তু ফিজিক্সের ভাষায় আমার সেই আহ, কাজ নাও হইতে পারে। তো এরকম আমরা কিছু উদাহরণ দিচ্ছি। সো আমরা আহ, তিনটা কেস দেখব। সো আমরা এখন আসি আমাদের আহ, ধনাত্মক কাজ, কাজ ধনাত্মক কাজ হইতে কাজ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। সো তিনটার আমরা একটু উদাহরণ দেখি। সো এটা ডিপেন্ড করবে আমরা কোন কিরকম নিছি তার উপরে। সো এখন ফার্স্টে আমরা ধনাত্মক কাজের একটা উদাহরণ দেখি। সো ধনাত্মক কাজের একটা উদাহরণ হইতে পারে যে আমরা এদিকে এই নর্মাল, আচ্ছা, যদি কোনো একজন, একজন একটা বস্তুকে হাতে নিয়ে উপরে তুলতেছে, হাতে উপরে উঠাচ্ছি, হ্যাঁ, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে সে বল কোন দিকে দিচ্ছে, সরণ কোন দিকে হচ্ছে, আমরা একটু দেখি। সে বল উপরের দিকে দিচ্ছে, কতখানি বল দিচ্ছে? ওই বস্তুর ওজনের সমান বল দিচ্ছে। বস্তু, একটা বস্তুকে হাতের উপর রাখার জন্য তোর বস্তুর ওজনের সমান বল দেওয়া লাগবে। তার মানে তুই উপরের দিকে বল দিচ্ছিস, আর বস্তুটা সরতিছে কোন দিকে, তার এসটাও এইদিকে।
তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা খাটাই, তার কাজ কত হচ্ছে এফ এস কজ থিটার মানটা কত, আমরা বলছি বল, এই থিটার পরিচয়টা কি, বল আর সরণের মধ্যবর্তী কোণ। দেখ থিটার পরিচয়টা কি ছিল, এই যে এই থিটা, এখানে যে থিটাটা, এই থিটাটা কিন্তু এইখানকার থিটা, এই থিটা যা এই থিটাও তাই, কারণ এসটা, এই যে এটাই এস, এটা আর এটা সমান্তরাল। তাহলে এই থিটার পরিচয়টা কি, সরি আমি ভুলে গেছি থিটার পরিচয়টা দিতে, থিটাটা হচ্ছে এই যে বল, বলের দিক ছিল এইদিকে, আর এস, এই এস বল আর সরণের মধ্যবর্তী কোণ, এই থিটার পরিচয়টা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাইলে এই যে এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, দুইটা একই ডিরেকশনে, মধ্যবর্তী কোণ 0, cos 0 মানে 1, তার মানে এই ক্ষেত্রে এই কাজটা হবে এফ এস। তো ধর আমি বল দিলাম 5 নিউটন এরকম, আর এস ধর 1 মিটার উঠাইলাম, তাহলে 5 × 1 মানে 5 আসবে, মানে সবসময় এটা ধনাত্মক কিছু একটা আসবে, এই মানটা সবসময় ধনাত্মক আসবে। তাহলে এটা একটা ধনাত্মক কাজের উদাহরণ। এখন আমি কি করতেছি, একটা বস্তুকে হাতে নিয়ে নিচে নামাচ্ছি, ধর একটা বস্তুকে হাতে নিয়ে নিচে নামাচ্ছি, তাহলে এবার হাতে নিয়ে যখন একটা বস্তুকে নিচে নামাচ্ছি, তখন আমরা বল কোন দিকে দিচ্ছি, এই ভুলটা করা যাবে না। যেটা হচ্ছে আমরা কিন্তু তখন বল নিচের দিকে দিচ্ছি না, বল নিচের দিকে দিলে আমি ওই বস্তুকে হাতে রাখতে পারতাম না। আমি একটা বস্তুকে যখন নিচে নামাচ্ছি, তখন আমি বল উপরের দিকেই দিচ্ছি, কারণ বস্তুটাকে ধরে রাখতেছি, বস্তুর ওজনের সমান বল দিচ্ছি, নিচের দিকে বল দিচ্ছি না, বল কিন্তু উপরের দিকেই দিচ্ছি। তার মানে এই ক্ষেত্রে আমি বল উপরের দিকেই দিচ্ছি, কিন্তু আমি নিচে নামতেছি। ওকে, তার মানে আমার বল উপরের দিকেই, কিন্তু আমি এবার বস্তুটার সরণ ঘটাচ্ছি নিচের দিকে। ওকে, বস্তুটার উপরে বল দিচ্ছি উপরের দিকেই, বাট আমি নিচে নামতেছি, সো সরণ হচ্ছে নিচের দিকে। তাইলে এই ক্ষেত্রে আমাকে যদি বলে যে এই, তার মানে এটা ধনাত্মক কাজের উদাহরণ। ওকে, এবার আমরা ঋণাত্মক কাজের উদাহরণ দেখতেছি। সো এই ক্ষেত্রে যদি এরকম হয়, যদি আমি এখানে চিন্তা করি যে এদের বল সরণ 1 মিটার নামলাম আগের মতোই, বস্তুর ওজন এখনো 5 নিউটন বল দিলাম, কিন্তু এবার কোণটা চেঞ্জ হয়ে গেছে, কোণ কত, এই এফ এইদিকে, এস তার বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বিপরীত, তাহলে এখানে 180 ডিগ্রি হবে, এবং কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1, সো এইখানে একটা মাইনাস সাইন চলে আসবে। তার মানে এই ক্ষেত্রে ওই যে যদি বল 5 হয়, সরণ 1 মিটার হয়, তাহলে -5 আসবে। ওকে, তার মানে ঋণাত্মক কাজ কখন হইতে পারে, যদি বল আর সরণ পুরাপুরি অপোজিট ডিরেকশনে হয়। এটা এইখানেও দেখানো সম্ভব। কিভাবে, এখানে আমি যেদিকে বল দিচ্ছি বস্তুটা ওইদিকে সরতেছে, আমার জন্য কাজটা ধনাত্মক, কারণ আমার ডিরেকশন আর সরণের ডিরেকশন একই, কিন্তু এখানে আরেকটা বল কাজ করতেছে, সেই বলটা কি, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি করতেছে, যেটাকে আমি স্মল এফ দিয়ে দেখাইলাম, এই ঘর্ষণ বল কিন্তু চাচ্ছে এই বস্তুটাকে বাধা দিতে, কিন্তু বস্তুটাকে আটকায় রাখতে পারতেছে না, কারণ এই বলটা বেশি দিচ্ছি, এই জন্য ওইদিকে সরে যাচ্ছে। তাইলে আমি যদি আমার দ্বারা কৃত কাজ চিন্তা করি, তাহলে ধনাত্মক, কিন্তু যদি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ চিন্তা করি, তখন কি অবস্থা হবে, ঘর্ষণ বল কাজ করতেছে যেদিকে, এস তার বিপরীত দিকে, তার মানে ওই ক্ষেত্রেও এই স্মল এফ এস কজ 180 ডিগ্রি হবে, বিপরীত যেহেতু, সো এইটা হবে -fs। তার মানে এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক, সবসময় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হবে। আচ্ছা, তাইলে এইবার শূন্য কাজ কেমন হইতে পারে, ধর আমরা এবার এই বস্তুটাকে নিয়ে উঠাচ্ছি বা নামাচ্ছি এরকম না করে, আমরা এই বস্তুটাকে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি, আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, তার মানে এবার আমার সরণ হচ্ছে এই বরাবর, আমি বস্তুটাকে হাতে নিয়ে সামনে হেঁটে যাচ্ছি। এবার আমার বল, বল কোন দিকে, বল কিন্তু সবসময় একটা বস্তু যখন হাতে নিয়ে আসি আমি উপর দিকেই দিয়ে রাখছি, কারণ বস্তুটাকে ধরে রাখতে হইলে বস্তুর ওজনের সমান বল আমার উপরের দিকে দিয়ে রাখতে হবে, তার মানে বল আমার এখনো উপরের দিকেই, কিন্তু হেঁটে যাচ্ছি সামনের দিকে, তাহলে সরণ হচ্ছে এবার এই বরাবর, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, এবার যদি ডাব্লিউ বের করি, তাহলে হবে এফ এস কজ, এইবার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে হবে 90, আর কজ 90 মানে 0, এইটা হবে 0।
কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি ঘামে ভিজে যাব ওই বস্তু নিয়ে হাঁটতে গিয়ে, আমি যথেষ্ট এনার্জি খরচ করছি, তার মানে আমি কাজ করছি। কিন্তু ফিজিক্স বলতেছে না, আমি কোনো কাজ করি নাই, শূন্য কাজ হয়েছে এখানে। আরো কিছু শূন্য কাজের উদাহরণ দেই। আমরা কেন্দ্রমুখী বল বলে একটা জিনিস জানতাম, আর যদি ভুলেও যেয়ে থেকে আবার মনে করে দিচ্ছি। আমরা যদি একটা কিছুকে ঘুরাইতে থাকি একটা বৃত্তাকার পথে, বা কোনো একটা কিছুকে যদি আমরা বৃত্তাকার পথে ঘুরাইতে থাকি, বা কোনো একটা কিছু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ধর একটা সুতা বেঁধে, সুতার মধ্যে একটা কিছু বেঁধে ওইটাকে ঘুরাচ্ছি, অথবা ফ্যান ঘুরতেছে যখন ফ্যানের পাখার মধ্যে ওই ব্যাপারটা, তখন আমরা ভেতরের দিকে একটা বল দিতে থাকি যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। সো কেন্দ্রের দিকে সবসময় একটা বল দিতে হয়, ওই বলটা না থাকলে এই বস্তুটা ওখান থেকে ছিটকে বেরিয়ে যেত। আমরা যদি ওই সুতাটাকে ভেতরের দিকে টান সবসময় না দিয়ে রাখতাম, আমার হাতের উপর একটা টান থাকে সবসময়, তাহলে ওটা ছিটকে বের হয়ে যেত। সো ওইটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল তার মানে সবসময় ভেতরের দিকে। আমি এখানে সি দিলাম, সি দিয়ে বুঝাচ্ছি সেন্টারের দিকে যে বলটা। কেন্দ্রমুখী বল ভেতরের দিকে, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপরে সবসময় এই কেন্দ্রমুখী বলটা কাজ করে, ভেতরের দিকে এই বলটা থাকে। সো এখন এই বস্তুটার এই বস্তুটা সরতিছে একবার এখান থেকে, ধর এখানে আসলো, এখানে ছিল এ, সেইখান থেকে এখানে আসলো, সরলো বি। তা আমি কিন্তু দূরত্ব বলি নাই, সরণ বলছি। সরণ সবসময় ডিরেকশন থাকে, ধর তাহলে ওর সরণের ডিরেকশন, আচ্ছা, বা এইখানে আসলো, ওকে, সমস্যা নেই। তো সরণ সবসময় এরকম স্পর্শক বরাবর সরতিছে, এইখান থেকে এইখান থেকে এখানে যাচ্ছে, এরকম সরণটা স্পর্শক বরাবর হচ্ছে, মানে সবসময় এইটার সাথে ওই সরণের ডিরেকশন লম্ব থাকবে। সো সবসময় এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে আমি যখন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তখন বল আর সরণের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, এই থিটা, অলওয়েজ এই ক্ষেত্রে ডাব্লিউটা শূন্য আসবে। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজও শূন্য হবে। ওকে, তাহলে আমাদের কাজ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, অথবা শূন্য হইতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার, তাহলে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, এটা আমরা জানি। সো কাজের মাত্রা কি হবে? মাত্রা হবে বলের মাত্রা, সরণের মাত্রা। বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 এরকম ছিল, আর সরণের মাত্রা হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এটা আসবে। এগুলো মনে হয় তোরা পারবি, সমস্যা নাই। আমার সামনে এখন নোট নাই, কি 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 নোটে লিখছিলাম মনে নাই। সো পরের দিন নোটটা দেখে আমি আবার যদি কোনো কিছু বাদ পড়ে সেটা বলবো। তো কাজ নিয়ে যদি এরকম ইয়া আসে, যত কোশ্চেন আসে, ঘুরে ফিরে যত কঠিনই বানাক এই ব্যাপারগুলাই থাকবে সেটাতে, এর চেয়ে আর বেশি কঠিন কিছু করবে না। ওকে, এরপরে আচ্ছা দাঁড়া, আমরা একটু কাজ রিলেটেড, আচ্ছা পরে আসতেছি। কাজের ম্যাথ আমরা চ্যাপ্টারটা একটু বেসিক দেখে তারপরে, আজকে হয়তো ম্যাথে যাব না, আজকে একটু বেসিক বলবো। তো এবার পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে শক্তি। তো এই শক্তির ব্যাপারটা আমরা হচ্ছে নর্মালি কাজ করার সামর্থ্যটাকে আমরা শক্তি বলি এরকম। সো এখন এই শক্তিটাকে আমরা কিভাবে, আহ শক্তির হচ্ছে, ধর নানা রূপে থাকতে পারে শক্তি। আমরা জগতে বা এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। আমরা এই শক্তিটাকে ধ্বংস বা সৃষ্টি করতে পারবো না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে নিতে পারবো, এটা আমরা জানি। আর এই যে মহাবিশ্বে মোট শক্তি সবসময় সেম থাকবে, এটাকে আমরা শক্তির নিত্যতা সূত্র বলি, ক নাম্বারের জন্য মাঝে মাঝে আসে। তো আমরা এখন একটা বস্তুর উপরে যে পরিমাণ কাজ করি সেটাই তার মধ্যে শক্তি আকারে জমা হয়। যেহেতু আমরা শক্তি বলছি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, তাইলে একটা বস্তুকে আমি ভূমি থেকে উঠাই নিয়ে আসলাম, ওকে, তাইলে আহ, আমি একটা শক্তি ব্যয় করছি এখানে, সরি, আমি একটা কাজ করছি, তার মানে কাজ করতে গিয়ে আমি শক্তি ব্যয় করছি। তো আমি তো শক্তি ব্যয় করছি, আর শক্তি ব্যয় করা মানে আমি তো যেহেতু এটাকে ধ্বংস করতে পারি নাই, এটা ধ্বংস করা সম্ভব না, তার মানে এটা এখন কই গেছে? তো এইটা ওই বস্তুর মধ্যে গিয়ে সঞ্চিত হয়েছে, এবার বস্তুটা আমার সামর্থ্য কমে গেছে। আমি ওই যে কাজ করলাম,
ওইটুকু করে আমার সামর্থ্যটা কমে গেছে, মানে আমি যতটুকু শক্তি ক্ষয় করে ফেলছি, কিন্তু ওই বস্তুর মধ্যে আবার ওই সামর্থ্যটা ঢুকে গেছে। এবার সে একটা কাজ করার সামর্থ্য পাইছে, মানে সে এবার নিচে পড়তে পারবে। আমি যদি একে ছেড়ে দেই, ও নিজেই কাজটা করতে পারবে, এবার সে আগের জায়গায় ফিরে যেতে পারবে। তার মানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলি। সো আমি কাজ করলাম ফার্স্টে, আমার সামর্থ্য কমে গেল, আমার সামর্থ্য কিছুটা হারাইলো, তার মানে আমার মধ্যে থেকে শক্তি চলে গেল। যেহেতু এই শক্তিটা আমি নষ্ট করতে পারি নাই, সো এটা কই গেল? এটা ওই বস্তুটার মধ্যে চলে গেছে যার উপরে কাজ করছি। তাইলে আমি যখন কোনো একটা কিছুর উপরে কাজ করতেছি, তখন তার মধ্যে গিয়ে শক্তি জমা হচ্ছে, তার মানে শক্তি দিচ্ছি। আর আমি, কেউ যদি আমার উপরে কাজ করে, তাহলে আমি তার থেকে শক্তিটা নিয়ে নিচ্ছি। ওই ব্যাপারটা আমরা এই দুইটা বস্তু দিয়েই চিন্তা করতে পারি। মানে আমি কাজ করার সামর্থ্যটা হারাইছি, তার মানে আমি ওর উপরে কাজ করছি। কারো উপরে কাজ করলে সে শক্তি পাইছে, আর যে কাজ করছে সে হারাবে শক্তি, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে আমরা এই কাজ করার সামর্থ্যটা, তার মানে একটা বস্তুর মধ্যে যে শক্তি জমা হচ্ছে সেটা আমি কি পরিমাণ কাজ করছি সেটা দিয়ে বের করে ফেলতে পারবো। সো এরকম শক্তির বিভিন্ন রকম রূপ আছে। তো আমরা এর মধ্যে যে দুইটা রূপ নিয়ে বেশি কথা বলবো, সেই দুইটা হচ্ছে একটা বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিকে আমরা যান্ত্রিক শক্তিও বলি। সো এই বিভব শক্তি কি? যে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করলে, সহজ কথায় আমরা তার আচ্ছা, এটা বলাই বেটার। অবস্থার পরিবর্তন করলে, অবস্থা, আকার, আকৃতি এইসব পরিবর্তন করলে, সে ওইটা করতে গিয়ে আমি যে কাজ করছি, আই মিন আমার যে শক্তি হারাইছি, সেই শক্তিটা গিয়ে তার মধ্যে জমা হয়। সো এই শক্তিটা দিয়ে সে নতুন করে কাজ করতে পারে, এইটাকেই তারা বিভব শক্তি বলি আমরা। সো এটা অনেক ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমরা একটা বস্তুকে অবস্থার পরিবর্তন বলতে, অবস্থা বা আকার আকৃতির পরিবর্তন, মানে সে ভূমিতে ছিল, বা উচ্চতার পরিবর্তন যেটাই বলি, সে ভূমিতে ছিল, আমরা সেটাকে উপরে তুলে নিয়ে আসলাম, তাইলে তার অবস্থানের পরিবর্তন করলাম। তো এই অবস্থানের পরিবর্তন করলে তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, তো এটাকে আমরা বিভব শক্তি বলতেছি। বা এটাই না শুধু বিভব শক্তি, আমি একটা স্প্রিংকে টানলাম, তার অবস্থা চেঞ্জ করে ফেললাম, সে যে অবস্থায় ছিল তার থেকে, বা বিকৃতি ঘটাইছি, তো তখন সে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার একটা চেষ্টা করবে। সেই শক্তিটা সে কোত্থেকে পাবে? আমার মধ্যে থেকে যে শক্তিটা, বা আমি যে কাজটা করছি ওটা তার মধ্যে গেছে, এইটা তার মধ্যে জমা হওয়া বিভব শক্তি। আবার আমি ধর ওই যে শুধু এই ক্ষেত্রে স্প্রিং, তারপরে ধর আমরা ইয়া করতেছি, কি বলে, কাপড় আহ, আহ, পানি ঝরানোর সময় যে মোচড় দিচ্ছি, তখন ওই কাপড়ের মধ্যেও এরকম শক্তি ট্রান্সফার হচ্ছে। তো একটা বস্তুর উপরে যখন আমরা এরকম আকার আকৃতি অবস্থানের পরিবর্তন করব, বা অবস্থার পরিবর্তন করব, তখন তার মধ্যে যে শক্তিটা জমা হয় সেটাকে আমরা বলবো তার বিভব শক্তি। এই ক্ষেত্রেও আমি কি কাজ করছি সেটা দিয়ে বের করা লাগবে। আবার আরেকটা হচ্ছে গতিশক্তি। সেটা হচ্ছে একটা বস্তুর গতির কারণে, তার মধ্যে গতি আসার কারণে সে যে শক্তি লাভ করতেছে সেটাকে আমরা তার গতিশক্তি বলবো। সো এই ক্ষেত্রেও ওই গতি দেওয়ার জন্য, বা ওই গতি দিয়ে সে যে কাজ করে, সেই কাজটাই হবে তার সেই গতিশক্তি। আই মিন ওই গতি থাকার কারণে সে যে কাজটা করতে পারে সেটাই তার গতিশক্তি। আহ আমি কি এই পর্যন্ত রাখবো আজকে, নাকি আরো আগাবো? তোরা একটু কথা বলিস, পোলাপান। আচ্ছা, আমি আজকে এই পর্যন্ত রাখতেছি। তোরা যেটা করবি, নোটটা তোদের সামনে আহ, পরের দিন রাখবি, আর একই সাথে আমিও নোটটা নামায় ফেলবো। আজকে আবার একটু পরে নার্সিং এর ক্লাস আছে, সো আজকে এই পর্যন্ত থাকুক। আর যারা চলতরিৎ দেখিস নাই, ঈদ ঈদ এখনো ভাব তোদের মধ্যে আছে, এটা একটু তাড়াতাড়ি শেষ কর, তাহলে চলতরিৎটা যদি, কারণ আমি এখন যেরকম ফ্রিলি তোদেরকে টাইমটা দিতে পারতেছি, পরে বিজি, মানে সামনের টাইমগুলো যখন বিজি টাইম চলে আসবে আবার, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো একটু এখনই প্রবলেমগুলো বলিস। তো থাকুক আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস, টাটা।